আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের সাধারণ জ্ঞান বাংলাদেশ পর্বের আজকের লেকচারে। আজকে আপনাদের সাথে আছি আমি আকিফ মাসুমি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি। তো আজকে আমাদের সাধারণ জ্ঞান বাংলাদেশ লেকচারে যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে সেই টপিকগুলো অ্যাডমিশন প্রোগ্রামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ কয়েকবার বিগত বছরের প্রশ্নে এটি রিপিট হয়েছে। আমরা সরাসরি কালক্ষেপণ না করে আজকের আলোচনার টপিকগুলো আমরা দেখে নিই। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্য, ব্যাংকিং ব্যবস্থা, বীমা ও মুদ্রা ব্যবস্থা, বেসরকারি সংগঠন, বাজেট, শিল্প কারখানা। খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে আজকের প্রত্যেকটা টপিকই খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে সাম্প্রতিক কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের খুব ভালোভাবে জেনে ফেলতে হবে। এবং একই সাথে যে টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তার মধ্যে বেশিরভাগ টপিক হচ্ছে মৌলিক বিষয়াবলীর মধ্যে, কারণ আমরা সবাই জানি আমাদের অ্যাডমিশন সেকশনে অনেকগুলো বিষয় থেকে প্রশ্ন আসে যেগুলো সম্পূর্ণ মৌলিক, অর্থাৎ যেমন অর্থনীতি কি, অর্থনীতির বেসিক জায়গাগুলো কি, ব্যাংক কি, বীমা কি, বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি সংগঠন সেগুলো কি। এই ধরনের প্রশ্নগুলো আসলে মৌলিক বিষয়াবলীর যে টপিক সেই টপিকের আন্ডারের মধ্যে পড়ে। সো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা সরাসরি আজকে আমাদের আলোচনা শুরু করব। আমাদের আলোচনার প্রথম অংশটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি আমরা একটু পরে আসতেছি, আমরা বেসিক অর্থনীতি আমরা একটু আলোচনা করব। অর্থনীতি এই মৌলিক জায়গা থেকে বেশ কয়েকবার প্রশ্ন আসে এবং এর আগেও প্রশ্ন আসছে। আমরা লেকচারের শেষের দিকে দেখবো যে যে প্রশ্নগুলো এসেছে তার আগে একদম বেসিকভাবে অর্থনীতি নিয়ে যে আমাদের জানতে হবে সেটি হচ্ছে যে অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় কি। অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় এটি সম্পদ প্রাপ্তি ও তার যথাযথ ব্যবহার, এটি বলা হয়। কিন্তু অর্থনীতির সংজ্ঞা কিংবা অর্থনীতির পরিচিতি যদি আমরা জানতে চাই আমাদেরকে 2 থেকে 3 জন মানুষের সংজ্ঞা ফলো করা উচিত, যার মধ্যে এখানে আসলে অ্যাডাম স্মিথের কথা উল্লেখ রয়েছে। এবং এছাড়াও অর্থনীতির সংজ্ঞার ক্ষেত্রে আলফ্রেড মার্শাল, অ্যাডাম স্মিথ এবং আমাদের উপমহাদেশের ডক্টর অমর্ত্য সেন তার ব্যবহৃত সংজ্ঞাও আমরা ব্যবহার করতে পারি। যেমন সম্পদের বিজ্ঞান বলেছেন অ্যাডাম স্মিথ, এটি আমরা এখানেই দেখতে পাচ্ছি। এছাড়াও অমর্ত্য সেন বলেছেন সেটি হচ্ছে যে উন্নয়নমূলক যে কোনো কার্যক্রম অর্থনীতির আওতাভুক্ত। এখানে নাই, কিন্তু সেটি আমরা বলে ফেললাম যে অমর্ত্য সেনের যে সংজ্ঞাটি রয়েছে সেটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো সামগ্রিকভাবে অর্থনীতিতে আলোচনার মূল বিষয় হচ্ছে 3টি। একটি হচ্ছে সম্পদ, একটি হচ্ছে চাহিদা এবং আরেকটি হচ্ছে যোগান। এই 3টি বিষয়ের আবর্তনেই আসলে অর্থনীতি আবর্তিত এবং এই 3টি বিষয়ের প্রত্যেকটি একে অপরের পরিপূরক। সম্পদ থাকা অবস্থাতেই আমাদের চাহিদার তৈরি হবে এবং সেই চাহিদার ভিত্তিতেই আমাদের যোগান তৈরি হবে এবং সেই যোগান দেওয়ার জন্য আমাদের প্রচুর পরিমাণ কিংবা সুষম পরিমাণ সম্পদের প্রয়োজন হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই যে 3টি মূল বিষয়, এই 3টি একটি আরেকটির সাথে সম্পূর্ণভাবে পরিপূরক। এবার আমরা দেখে নেই আমাদের অর্থনীতির প্রকারভেদটা আসলে কেমন। অর্থনীতি প্রাথমিকভাবে 2 প্রকার, একটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি এবং আরেকটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি। অর্থাৎ আমরা যদি ইংরেজিতে বলি একটি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, একটি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ব্যষ্টিক অর্থনীতি সেটি হচ্ছে অর্থনীতির যেই প্রকারে বা অর্থনীতির যেই আলোচনায় একজন ব্যক্তির একক অর্থনৈতিক অবস্থাকে বিশ্লেষণ করা হয় এবং তার ভিত্তিতে ওই ব্যক্তির একক সম্পদের পরিমাণ কিংবা তার একক চাহিদার পরিমাণ কিংবা তার একক যোগান ভিত্তিক অবস্থা পর্যালোচনা করা হয়, তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির সব থেকে বড় শর্ত যেটি সেটি হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্রিকতা। অর্থাৎ ব্যক্তি ভেদে এই অর্থনীতির যে বর্ণনা সেই বর্ণনাটি সন্নিবেশিত করা হয়। এবং সামষ্টিক অর্থনীতি সেটি হচ্ছে সামগ্রিকভাবে, অর্থাৎ সামষ্টিক অর্থনীতি হচ্ছে ব্যক্তিভিত্তিক নয়, এটি সামগ্রিকভাবে একটি দেশের সামগ্রিক উন্নয়ন হতে পারে, একটি দেশের সামরিক অর্থনৈতিক ব্যবস্থাপনা হতে পারে, সেই ব্যবস্থাপনাগুলি নিয়ে আলোচনা করে সামষ্টিক অর্থনীতি। একটু বলে রাখা দরকার আমাদের এই ভর্তি পরীক্ষার ভিত্তিক আলোচনায় বেশ কয়েকটা টার্ম আসতে পারে যে টার্মগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটা দেশের সামষ্টিক আয়ের একজন অন্যতম প্রধান একটা নিয়ামক হচ্ছে জিডিপি। জিডিপি এর সম্পূর্ণ রূপটি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তার মানে হচ্ছে একটা দেশের যে মাথাপিছু আয়, যেটি কিনা আমরা মোট আয় থেকে প্রত্যেকটা ব্যক্তির কি পরিমাণ আয় করার সক্ষমতা কিংবা কি পরিমাণ আয়ের পরিমাণ থাকে সেটি উল্লেখ করা হয়, সেটিকে বলা হয় ব্যক্তির মাথাপিছু আয়। তো বেসিক্যালি জিডিপি হচ্ছে মোট আয়ের হিসাব। এই ফাঁকে এটিও বলে নেওয়া দরকার যে এই যে জিডিপি বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট,
এটা সাধারণত একটা দেশের মোট আয় থেকে, অর্থাৎ মোট যে ইনকাম, একটা দেশের যে সম্পূর্ণ ইনকাম, সেই সম্পূর্ণ উপার্জন বা ইনকাম থেকে সাধারণত গ্রহণ করা হয়। এখন এই মোট জাতীয় আয় যেটি, সেটিকে কি বলা হয়? সেটির যে ইংরেজি টার্ম, সেটিকে বলা হয় গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি। অর্থাৎ জিএনপি হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট এবং এটি হচ্ছে একটা দেশের মোট জাতীয় আয়। কেন এই দুটি কথা বললাম? কারণ প্রথমত এই দুটি টার্ম অনেক বেশি আমাদের পরীক্ষায় আসে, যে জিডিপি বলতে কি বোঝায় বা জিএনপি বলতে কি বোঝায়। এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ইদানিংকালের ভর্তি পরীক্ষায় শুধুমাত্র কিন্তু একটি শব্দের ভিত্তিতে অপশন আসে না, অনেক সময় অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি কি, এরকম প্রশ্ন আসে। তখন 4টা লাইন দেওয়া থাকে, অনেক বড় বড় লাইন। সো এই কারণে আমাদের সংজ্ঞা ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে সেটি খুব ভালোভাবে জেনে ফেলতে হবে। এবং একই সাথে এনএনপি সম্পর্কে আমাদের একটু জানা দরকার। এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট, এটি হচ্ছে মূলত একটি দেশে যে সম্পূর্ণ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস, অর্থাৎ যে বাজারের মূল্যটি রয়েছে সেটিকে নির্দেশ করা হয়। অর্থাৎ আমি তো বুঝিয়ে যদি বলি, একটি দেশের উৎপাদিত পণ্যের উৎপাদনের খরচ বাদে যেই পরিমাণ মূল্য থাকে সেটি হচ্ছে মূলত এনএনপি। সো এটি হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট, যেটি সম্পর্কে আমরা জানলাম। যেই টার্মগুলি নিয়ে আমরা আলোচনা করলাম, প্রত্যেকটা টার্ম একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা টার্ম হচ্ছে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে আবর্তিত। অর্থাৎ আমি যদি সামষ্টিক বা সামগ্রিক অর্থনৈতিক হিসাব সেটিকে যদি বিশ্লেষণ না করি, তাহলে বাকি যে টার্মগুলোর যে বিশ্লেষণ সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না। সুতরাং সামষ্টিক অর্থনীতির মাধ্যমেই সাধারণত অধিকাংশ অর্থনৈতিক বিশ্লেষণগুলো বা অর্থনৈতিক নিয়ামকগুলোকে আমরা সহজেই নির্দেশ করে ফেলতে পারি। এই যে সামষ্টিক অর্থনীতি এতগুলো কথা বললাম, এই সামষ্টিক অর্থনীতির জনক তাহলে কে? সামষ্টিক অর্থনীতির জনক রয়েছেন জন মাইনার্ড কেইন্স। অর্থাৎ তিনি এই সামষ্টিক অর্থনীতির যে জনক অর্থাৎ আবিষ্কার সেটি তিনি করেন। অর্থাৎ অর্থনীতির যে ফরম্যাটটি, সেই ফরম্যাটটির আবিষ্কারটা তিনি করেন। অর্থনীতিকে বেশ কয়েকভাবে ব্যাখ্যা করা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অধ্যাপক এল রবিন্সের একটা সংজ্ঞা, যেখানে তিনি অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান নামে অভিহিত করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের যে কোটেশনগুলো সেগুলো আমাদেরকে পড়ে ফেলতে হবে, কারণ মৌলিক বিষয়াবলী থেকে যে প্রশ্নগুলো সাধারণত হয়, সেই মৌলিক বিষয়াবলী কেন্দ্রিক প্রশ্নের এই কোটেশনগুলো থেকে একটা বা দুইটা প্রশ্ন চলে আসে। অর্থনীতিকে আমরা এটি জেনে ফেললাম যে অপ্রাচুর্যের বিজ্ঞান বলে অভিহিত করেছেন এল রবিন্স। এবং একই সাথে কিছুক্ষণ আগে যেটি বললাম, অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান, ওয়েলথ অফ সায়েন্স, এটি বলে অভিহিত করেছেন অ্যাডাম স্মিথ। অর্থাৎ এটি হচ্ছে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসেবে অভিহিত করা। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব, আমরা অনেকগুলো তত্ত্ব হয়তো বা পড়বো না অর্থনৈতিক তত্ত্বের, কারণ আমাদের খুব বেশি তত্ত্ব পড়ার প্রয়োজন হবে না, যেহেতু মৌলিক বিষয়াবলী থেকে যতটা প্রশ্ন আসে সেই ভিত্তিতে আমরা আমাদের এই আলোচনাগুলো শেষ করব। তার মধ্যেও একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র ধারণা। দারিদ্র্যের দুষ্টচক্র ধারণার প্রবর্তক ছিলেন অধ্যাপক নার্কস, এবং অধ্যাপক নার্কস তার যে দারিদ্র্যের দুষ্টচক্রের তত্ত্বের যে মূল কথা, সেই মূল কথায় তিনি যে ইংরেজি বাক্যটি ব্যবহার করেন সেটি হচ্ছে এ কান্ট্রি ইজ পোর বিকজ ইট ইজ পোর। তার মানে হচ্ছে 4টি আবর্তিত চক্র আমরা দেখতে পাচ্ছি এই যে চিত্রে, এই 4টি আবর্তিত চক্রের মাধ্যমেই কিন্তু দারিদ্র্য সংগঠিত হয়। এখন এই দারিদ্র্য সংগঠিত হওয়ার জন্য যে 4টি চক্র রয়েছে সেটি আমরা একবার দেখি। এই চক্রের ব্যাখ্যাটা এরকম যে একজন ব্যক্তির যদি স্বল্প আয় থাকে বা তার পরবর্তীতে সে যখন কিনা স্বল্প সঞ্চয় হবে স্বল্প আয়ের মাধ্যমে, এবং যদি তার স্বল্প সঞ্চয় হয় তাহলে তার পক্ষে কোনো একটা বিষয়ে বিনিয়োগ করার জন্য স্বল্প বিনিয়োগ করতে হবে। এবং কেউ যদি স্বল্প বিনিয়োগ করে তাহলে সে স্বল্প মূলধন প্রয়োগ করতে পারবে, এর বেশি সে পারবে না, খুব স্বাভাবিকভাবে, যেহেতু তার বিনিয়োগ স্বল্প। এবং তার কারো যদি স্বল্প মূলধন থাকে তাহলে সে তার অর্থনৈতিক কার্যক্রমে স্বল্প উৎপাদন করতে পারবে। অর্থাৎ এই স্বল্প উৎপাদন করার ফলে তার আয় আবার স্বল্প হয়ে যাবে। এই যে একটা আবর্তিত চক্র আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যদি একটা মানুষের আয় স্বল্প হয়, তার সঞ্চয় স্বল্প হয়, তার বিনিয়োগ স্বল্প হয়, তার মূলধন স্বল্প হয়, এবং তার ভিত্তিতে তার উৎপাদন স্বল্প হয়, এবং যে উৎপাদনের ক্ষেত্রে আমরা উৎপাদন থেকে উপার্জন কিংবা আয়ের আশা করি, সেই আয় আবার স্বল্প হয়ে যাবে। এভাবে সাধারণত দারিদ্র্যের দুষ্টচক্র ধারণা যেটি রয়েছে, সেই দারিদ্র্যের দুষ্টচক্র ধারণার প্রবর্তনটা ঘটে। সুতরাং এটি হচ্ছে অর্থনৈতিক একদম বেসিক যে মৌলিক বিষয়াবলীগুলো রয়েছে, সেই মৌলিক বিষয়াবলীগুলোর আলোচনা। আমরা আমাদের পরবর্তী আলোচনা চলে যাব। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বাজেট। বাজেট এমন একটি আলোচনা যেটি মৌলিক বিষয়াবলীর থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, যেটি সাম্প্রতিক কালের বাজেট।
আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাম্প্রতিককালের বাজেট নিয়েও একটি আলোচনা রেখেছি, যে আলোচনা আমরা করব, কিন্তু আমাদের বাজেটের কিছু মৌলিক বিষয়াবলী রয়েছে যে বিষয়গুলিকে আমাদের জানা দরকার, যা বাজেট আসলে কি। বাজেট কি এই বিষয়টিকে ব্যাখ্যা করার পূর্বে একটু বলে রাখা দরকার যে অনেক সময় এ ধরনের প্রশ্ন আসে যে বাজেট শব্দটি কোন শব্দ থেকে এসেছে। আমরা এটি জেনে রাখি যে বাজেট শব্দটি এসেছে ফরাসি শব্দ বোর্ডজেটে। আমি বানানটা বলে দিচ্ছি মুখেই। একটা হচ্ছে বাজেট শব্দটি যে ফরাসি মিনিংটি BOUDGETTE, অর্থাৎ বোর্ডজেটে। এই বোর্ডজেটে শব্দটি থেকে বাজেট শব্দটির উৎপত্তি। তার মানে আমরা এটি জেনে ফেললাম যে বাজেট শব্দটির যে উৎপত্তি সেটি একটি ফরাসি শব্দ থেকে। বাজেট আসলে কি বা বাজেট আসলে কাকে বলে? আমি প্রথমেই বললাম যে আমাদের কিন্তু অ্যানালিটিক্যাল প্রশ্ন এই অ্যাডমিশন সেকশনে বেশিরভাগ সময় হয়। সুতরাং বাজেট কাকে বলে, বাজেট কি, এই ধরনের এক লাইন বা দুই লাইন ভিত্তিক প্রশ্নের যে উত্তর সেগুলো আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই বিষয়গুলো আমাদের জেনে ফেলতে হবে। আমি খুব সংক্ষেপে এখানে লিখে রেখেছি যে বাজেটের যে সংজ্ঞা বা বাজেট আসলে কাকে বলে। তারপর আমরা বলে দিই বাজেট হচ্ছে, আমি এটা ভিন্ন সংজ্ঞা বলি, যে বাজেট হচ্ছে এমন একটি বার্ষিক দলিল যেই বার্ষিক দলিলে রাষ্ট্রের বাৎসরিক আয় এবং ব্যয়ের পরিকল্পনা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা এমন একটা বছর ভিত্তিক প্রমাণ উপস্থাপনা করব যেই প্রমাণের ভিত্তিতে আমরা একটা অর্থনৈতিক সমীক্ষা বা অর্থনৈতিক ব্যবস্থাপনা প্রকাশ করতে পারবো। এবং একটি জেনে ফেলা দরকার যে এই বাজেট যে পদ্ধতিটি, এই বাজেট পদ্ধতিটি বিশ্বে কখন চলে আসে। আমরা এটি জেনে ফেলবো যে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেনে সর্বপ্রথম বাজেট ব্যবস্থাটি চালু হয়। অর্থাৎ আমরা এই বাজেটের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার পাশাপাশি এই অতীত ইতিহাস সেটিও জেনে ফেলার চেষ্টা করলাম। এখানে আমি যে সংজ্ঞাটি দিয়েছি সেটা হচ্ছে বাজেট এমন একটা বিষয় যেটি নির্দিষ্ট সময়ে সরকারের এক বছরের সম্ভাব্য আয় এবং ব্যয়ের বিস্তারিত হিসাব, এবং এই বিস্তারিত হিসাবটি সাধারণত বাজেট আকারে প্রকাশ করা হয়। প্রত্যেকটা বাজেট বা প্রত্যেকটা দেশের যে বাজেট সেটি সাধারণত একটি নির্দিষ্ট সময় থাকে, এবং আমরা সবাই জানি আমাদের বাংলাদেশের যে বাজেট প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সাধারণত জুন জুলাই মাসে সম্পন্ন করা হয়। বেশিরভাগ সময়তে জুন মাসে এই বাজেটটি উত্থাপন করা হয় নির্ধারিত বাজেট হিসেবে। আমরা যে দুই প্রকার বাজেট দেখছি, সুষম বাজেট এবং অসম বাজেট, তার একটু ব্যাখ্যা দেওয়া দরকার। সুষম বাজেট হচ্ছে মূলত যেই বাজেটের আয় এবং ব্যয় উভয় সমান থাকে, সেটি মূলত সুষম বাজেট, যেটি কিনা সরকারের মোট ব্যয় পরিকল্পনার সমানই হচ্ছে মূলত সম্ভাব্য আয়, এই কনসেপ্টটি। এবং অসম বাজেট হচ্ছে মূলত আয় এবং ব্যয় সমান না থাকলে। অসম বাজেট আবার দুই রকম হতে পারে, উদ্ধৃত্ত বাজেট, ঘাটতি বাজেট, অর্থাৎ ব্যয়ের তুলনায় আয় বেশি হলে উদ্ধৃত্ত, আর ঘাটতি বাজেটটি হচ্ছে উল্টো। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথম বাজেট যিনি পেশ করেন তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। তিনি 1972 সালের 30শে জুন এই প্রথম বাজেটটি পেশ করেন। এবং এটিও জেনে ফেলতে হবে আমাদের যে বাংলাদেশের ইতিহাসে সর্বাধিকবার বাজেট কে পেশ করেন। সর্বাধিকবার বাজেট পেশ করেন যৌথভাবে দুইজন, অধ্যাপক এম সাইফুর রহমান এবং আবুল মাল আব্দুল মুহিত। প্রত্যেকেই 12 বার করে বাজেট পেশ করেন। সুপ্রিয় শিক্ষা বন্ধুরা, আমরা এখানে একটা কনফিউশন ক্লিয়ার করে ফেলবো। কনফিউশনটা কোথায়? কনফিউশনটা হচ্ছে সর্বাধিকবার বাজেট পেশ করেন এই প্রশ্নের অ্যান্সার এম সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত, এটা সত্য। কিন্তু যদি কোনো কারণে প্রশ্ন আসে টানা সর্বাধিকবার বাজেট কে পেশ করেন, টানা বলতে যেটি বোঝাচ্ছে সেটি হচ্ছে যে রানিং অনেকবার, এই প্রশ্ন যদি আসে এইরকম প্রশ্ন, তাহলে সেটি উত্তর হবে শুধুমাত্র আবুল মাল আব্দুল মুহিত। অর্থাৎ তিনি টানা একাধিকবার বা টানা সর্বাধিকবার তিনি বাজেট পেশ করেন, এবং তার এই সংখ্যাটি হচ্ছে খুব সম্ভবত 10 বার। আপনারা একটু শিওর হয়ে নেবেন, 10 বার তিনি টানা বাজেট পেশ করেন। তবে আমরা যদি সামগ্রিক বিশ্লেষণে যাই, সেক্ষেত্রে যৌথভাবে দুইজন, এম সাইফুর রহমান এবং আবুল মাল আব্দুল মুহিত, তারা 12 বার বাজেট পেশ করেন। আমাদের বর্তমান যিনি অর্থমন্ত্রী, অর্থাৎ আমরা একটু পরে 2020-21 বাজেট নিয়ে আলোচনা করব, এই বাজেটটি যিনি উত্থাপন করেন, যিনি কিনা আমাদের বর্তমান অর্থমন্ত্রী, তিনি হচ্ছেন আ.হ.ম মোস্তফা কামাল। আমরা একটু জেনে ফেলবো এই মানুষগুলা যাদের নাম আমরা বললাম তাদের একটু সংক্ষিপ্ত ইতিহাস। সংক্ষিপ্ত ইতিহাস বলতে যদি বোঝাচ্ছি, এই যে প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সেই সংক্রান্ত প্রশ্ন আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, যিনি কিনা বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন। এম সাইফুর রহমান, তিনিও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, এবং তিনিও যৌথভাবে সর্বাধিক 12 বার বাজেট পেশ করেন। এবং একই সাথে বর্তমান যিনি অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বর্তমান অর্থমন্ত্রী।
আমরা একটু জেনে নিব আমাদের বর্তমান সময়ে যে 2020 এবং 21 বাজেটের পরিমাণটি, যেটি কিছুদিন আগে উল্লেখ করা হয়েছে, সেই বাজেটের ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয় বা কোন কোন তথ্য কণিকা জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমাদের যেটি জানতে হবে সেটা হচ্ছে বাজেটের মোট পরিমাণ কত। এটি খুবই বেসিক একটি প্রশ্ন এবং এই প্রশ্ন সাধারণত বেশ সময়তেই চলে আসে। মোট পরিমাণ হচ্ছে 5,68,000 কোটি টাকা। এবং এই যে পরিমাণটি, এই পরিমাণটি পূর্বের তুলনায় 13.2% বেশি, অর্থাৎ গত বছর অর্থাৎ 2019-20 অর্থ বছরে যেই বাজেটটি উত্থাপন করা হয়েছে সেই তুলনায় 2020-21 অর্থ বছরের বাজেট 13.2% বেশি। বাজেটে যে ঘাটতি রয়েছে সেই ঘাটতির পরিমাণ হচ্ছে 6%, অর্থাৎ প্রত্যেকটি সময় প্রত্যেক অর্থ বছরের বাজেটে নির্দিষ্ট পরিমাণ ঘাটতি থাকে, সেই ঘাটতির পরিমাণ 2020-21 অর্থ বছরের বাজেটে 6%। এবং আমাদের অনেকগুলো বরাদ্দ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি বরাদ্দ আমাদের জেনে ফেলতে হবে। একটি হচ্ছে স্বাস্থ্য খাতে বরাদ্দ। কেন স্বাস্থ্য খাতে বরাদ্দ এটি জানা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই জানি 2020-21 বাজেট উত্থাপন পূর্ববর্তী সময়তে কোভিড-19 বা করোনা ভাইরাসের যে সংক্রমণটি সেটি বাংলাদেশে শুরু হয়েছে। সুতরাং এই পর্যায়ে অধিকাংশ মানুষের এই চোখটি ছিল যে স্বাস্থ্য খাতে আসলে কত বরাদ্দ দেওয়া হয়। সুপ্রিয় শিক্ষা বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাজেটের যে পরিমাণটি সেটি কেন গুরুত্বপূর্ণ। এটি আমরা জেনে ফেলবো। 7.2%, অর্থাৎ 2020-21 অর্থ বছরে এই পরিমাণ বরাদ্দ স্বাস্থ্য খাতে প্রদান করা হয়। এর পরবর্তীতে হচ্ছে শিক্ষা খাতে বরাদ্দ, কারণ যেহেতু কোভিড-19টি আমাদের বর্তমান বাংলাদেশে এখনো চলছে, তো শিক্ষা খাতে আমাদের যে বর্তমান অবস্থাটি সেটি স্থবির একটি অবস্থানে রয়েছে, সেই স্থবির অবস্থান থেকে উন্নয়ন করার জন্য কি পরিমাণ অর্থের বরাদ্দ রয়েছে সেই দৃষ্টিপাতটুকু আমাদের করা উচিত। অর্থাৎ শিক্ষা খাতে বরাদ্দ হচ্ছে 11.69%। এটি হচ্ছে মোট বাজেটের শিক্ষা খাতে বরাদ্দ। প্রত্যেকটি বাজেট অধিবেশন একটি নির্দিষ্ট স্লোগানকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং প্রত্যেক অর্থ বছরে এই স্লোগানটি ভিন্ন অবস্থানে থাকে। এবারে যে আমাদের বাজেট অধিবেশনের স্লোগানটি ছিল সেটি হচ্ছে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা, এবং এই স্লোগানকে কেন্দ্র করেই আমাদের 2020-21 অর্থ বছরের যে বাজেট সেই বাজেটটি প্রণয়ন করা হয়েছে। আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাই। আমাদের পরবর্তী আলোচনাটি হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা। অর্থনৈতিক পরিকল্পনার যে ভিত্তি, সেই অর্থনৈতিক পরিকল্পনার ভিত্তি সম্পর্কে আমাদের প্রথমেই জানা দরকার যে আসলে অর্থনৈতিক পরিকল্পনা কি। অর্থনৈতিক পরিকল্পনা হচ্ছে মূলত একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক কেন্দ্রবিন্দু বা কিংবা সামগ্রিক অর্থনৈতিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার জন্য যে পরিকল্পনাটি প্রণয়ন করা হয় সেটি হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা। অর্থাৎ আপনি একজন ব্যক্তির প্রতি কি পরিমাণ মাথা পিছু আয় বরাদ্দ করছেন, কিংবা আপনি আপনার রাষ্ট্রের প্রতি কি পরিমাণ বরাদ্দ করছেন, কিংবা আপনি কিভাবে করে একটি দেশের লক্ষ্যমাত্রা তৈরি করছেন, একটি দেশের আগামী 5 বছর পরবর্তীতে যে উদ্দেশ্যটি থাকবে সেই উদ্দেশ্যটি কিভাবে প্রণয়ন করছেন, এই প্রত্যেকটি বিষয় আলোচনা হয় অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে। অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ একটি ধারণা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আমরা শব্দের মাধ্যমেই বুঝতে পারবো যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আসলে কি জিনিস। পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে 5 বছরের প্ল্যান, অর্থাৎ একটি অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে 5 বছরের ক্ষেত্রে যেভাবে বাংলাদেশ এগোবে, কিংবা বাংলাদেশের একটি 5 বছরের যে অর্থনৈতিক সমীক্ষা তৈরি করা হবে সেটি হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থাৎ বাংলাদেশের যে পরিকল্পনা মন্ত্রণালয় তারা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে। আমাদের একটু জেনে নেওয়া দরকার এই যে ধারণাটি 5th ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই ধারণাটি প্রবর্তন করে সর্বপ্রথম সোভিয়েত ইউনিয়ন। এবং সোভিয়েত ইউনিয়নের যে ধারণাটি রয়েছে এটি তারা সর্বপ্রথম 1950 অর্থাৎ 50-এর দশক বলা হয়, সাধারণত 50-এর দশকে সোভিয়েত ইউনিয়ন এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে ধারণা সেই ধারণাটি নিয়ে আসে। বাংলাদেশে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম প্রণয়ন করা হয় 1973 সাল থেকে 78 সাল, অর্থাৎ এই 73 থেকে 78 এই 5 বছরের যে পরিকল্পনাটি রয়েছে সেটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হিসেবে অভিহিত করা হয়। এবং খুব স্বাভাবিকভাবে স্বাধীন বাংলাদেশের পর স্ট্যাবল ইকোনমিক্স বা একটা সাম্যভিত্তিক যে অর্থনীতি, সেই অর্থনৈতিক অবস্থাটা 1973 সালেই পাওয়া সম্ভবপর হয়েছিল এবং সেই সময় থেকেই বাংলাদেশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে। এবং স্বাধীন বাংলাদেশের এই 1973 সাল থেকে বর্তমান 2020 সাল পর্যন্ত 7টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
এবং এই 7টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার যেহেতু হয়েছে, এই আলোচনার ক্ষেত্রে আমাদের সাম্প্রতিক আলোচনা ভিত্তিক একটা বিশ্লেষণ করা দরকার। সাম্প্রতিক আলোচনা ভিত্তিক বিশ্লেষণ বলতে যেটি বোঝাচ্ছি সেটা হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা, সেই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোচনাটি আমরা করে ফেলবো। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোচনা হচ্ছে এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে মেয়াদকাল সেটি হচ্ছে 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত। এই সময়টা হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার, এবং এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে নির্দিষ্ট বিনিয়োগ, সেই বিনিয়োগ হচ্ছে মাথাপিছু আয়ের 34.4%। অর্থাৎ এই পরিমাণ বিনিয়োগ আগামী 5 বছরের মধ্যে করা হবে প্রত্যেকটা ব্যক্তির অবস্থান থেকে। যেহেতু আমরা প্রথমেই জেনেছি যে মাথাপিছু আয় ব্যক্তি কেন্দ্রিক যে আয়টি রয়েছে মোট জাতীয় আয় সাপেক্ষে, সেই ব্যক্তি কেন্দ্রিক আয়কে নির্দেশ করে, এবং এখানে বলা আছে ওই ব্যক্তি কেন্দ্রিক আয়ের 34.4% বিনিয়োগ এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় করা হবে। এই বিনিয়োগ করার ফলে আমাদের উপকারটি কি? লক্ষ্যমাত্রা হচ্ছে 8%। তার মানে হচ্ছে আমাদের যে মোট লক্ষ্যমাত্রা বা মোট যে আমাদের বিনিয়োগের পরিমাণটি রয়েছে তার থেকে 8% বেশি লক্ষ্যমাত্রা বা লভ্যাংশের যে যাত্রা, সেই যাত্রার উদ্দেশ্যেই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যাত্রা শুরু। এবং একই সাথে বাংলাদেশের যেহেতু এক্সপোর্ট ইম্পোর্ট বা আমদানি রপ্তানির একটি বিশাল লক্ষ্যমাত্রা রয়েছে, সেই ক্ষেত্রে এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 54.1 বিলিয়ন মার্কিন ডলার। খুব স্বাভাবিকভাবে অনেক বড় একটি অঙ্ক, এবং এই অঙ্কটিকে সাজানো হয়েছে অনেকগুলো কন্ডিশন সাপেক্ষে। আমরা কন্ডিশনগুলো বলেছি, আমি আবারও বলি। অর্থাৎ এই বিষয়টি তখনই সম্ভবপর হবে যখন এই মাথাপিছু আয় 34.4% বিনিয়োগটি হবে, আমার লক্ষ্যমাত্রা 8% অর্জন করার একটি যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি প্রতি প্রচেষ্টা অবলম্বন করা হবে। ঠিক তার পরবর্তীতে রপ্তানির লক্ষ্যমাত্রাটি অর্জন করার চেষ্টা চালানো হবে। এই হচ্ছে মূলত অর্থনৈতিক পরিকল্পনা কেন্দ্রিক আলোচনা। আমরা আমাদের পরবর্তী আলোচনায় ফোকাস করি। আমাদের পরবর্তী আলোচনাটি হচ্ছে কর ও রাজস্ব। কর এমন একটি জিনিস যেটি বাংলাদেশের অনেক বড় একটি দায়িত্ব, এবং এটি বাংলাদেশের অর্থনৈতিক দায়িত্বের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বিবেচিত। কর এবং রাজস্বের ক্ষেত্রে আমরা প্রথমেই যে আলোচনাটি করব সেটি হচ্ছে আমাদের দেশের প্রথম যিনি কর ন্যায়পাল ছিলেন সেটি হচ্ছে খায়রুজ্জামান চৌধুরী, এবং তিনি কর ন্যায়পাল ছিলেন। এবং এর পরবর্তীতে এটিএম বা অটোমেটেড টেলার মেশিনের যে জনক, আমরা বিভিন্ন সময় এটিএম বুথ দেখতে পারি, এই এটিএম কনসেপ্ট বা ধারণার যিনি জনক তিনি হচ্ছে জন শেফার্ড ব্যারন। তিনি হচ্ছেন এটিএম এর জনক। এটি জেনে নেওয়া খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের কর সাধারণত কয় ধরনের হয়? কর 2 ধরনের হয়। একটিকে বলা হয় প্রত্যক্ষ কর এবং অন্যটিকে বলা হয় পরোক্ষ কর। প্রত্যক্ষ কর জিনিসটি হচ্ছে যখন কিনা সরকার তার নিজস্ব একজন ব্যক্তির উপার্জনের ভিত্তিতে তার যে নির্দিষ্ট পরিমাণ করটি রয়েছে সেই করটিকে প্রদান করা, এবং যেটি কিনা সরাসরি প্রদান করা হয়, এই করটি হচ্ছে প্রত্যক্ষ কর। অর্থাৎ এখানে ব্যক্তি নিজে গিয়ে তিনি তার নিজের যে কর ভিত্তিক ফর্মটি রয়েছে সেটিকে পূরণ করে দাখিল করে তারপর সে প্রত্যক্ষ করটি প্রদান করে থাকে। এবং পরোক্ষ কর হচ্ছে যেটি রাষ্ট্র সে খুব পরোক্ষভাবে একজন ব্যক্তির কাছ থেকে যে করটি কেটে নেয়, সেটা হচ্ছে পরোক্ষ কর। আমরা একটু জেনে নেব আমাদের পরোক্ষ কর আদায়ের 4টি গুরুত্বপূর্ণ খাত রয়েছে। একটি হচ্ছে আমদানি কর, একটি হচ্ছে রপ্তানি কর, একটি হচ্ছে সম্পূরক কর, এবং একটি হচ্ছে মূল্য সংযোজন কর। এই 4 ধরনের কর এই 4 ধরনের কর সাধারণত বিভিন্ন কর ভিত্তিক আলোচনার ক্ষেত্রে সন্নিবেশিত করা হয়। আমরা এটি দেখতে পারি যে এই করের ক্ষেত্রে যে পরোক্ষ কর রয়েছে আমদানি কর, এটি সাধারণত বাংলাদেশে যে বিভিন্ন ধরনের বৈদেশিক আলোচনা, সেই বৈদেশিক আলোচনার ক্ষেত্রে সন্নিবেশিত করা হয়। আমাদের যে দ্বিতীয় বিষয়টি রয়েছে রপ্তানি কর। রপ্তানি করের মানে হচ্ছে যে যখন আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে যে করগুলো দেখতে পাই, সেই করের মধ্যে একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এক্সপোর্ট ট্যাক্স বা রপ্তানি কর। রপ্তানি কর এবং আমদানি কর দুটি সাধারণত আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। মূল্য সংযোজন কর খুবই গুরুত্বপূর্ণ, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট। এই মূল্য সংযোজন করটি এটি বাংলাদেশে অনেক পরে চালু করা হয়, এবং এই সম্পূরক কর সহ মূল্য সংযোজন কর সম্পর্কে যে জানা দরকার, মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন এটি কার্যকর হয় পাশ হয় 2012 সালে আমরা দেখতে পাচ্ছি, এবং 2015 সালে চালু হওয়ার কথা থাকলেও ব্যবসায়ীদের আপত্তির কারণে এটি 2016 সালে কার্যকর হয়, এবং বাংলাদেশের মোস্ট ব্যবস্থাটি 1991 সালে চালু হয়। আমরা আমাদের কর এবং রাজস্ব পরবর্তী যে আলোচনা, সেই আলোচনায় চলে যাব।
এটি হচ্ছে আমদানি এবং রপ্তানি। প্রথমেই বলছিলাম সেটা হচ্ছে যে আমদানি এবং রপ্তানি এটা হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অর্থনৈতিক যে উন্নয়নটি রয়েছে সেই অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই আমদানি রপ্তানির ক্ষেত্রে আমাদের যে তথ্য কণিকাগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জানা দরকার সেটি আমরা জেনে ফেলবো। প্রাথমিকভাবে জানা দরকার যে বাংলাদেশের যে ব্যবসায় ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী তিনি ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। আমরা তার ছবিটি দেখতে পাচ্ছি। এই যে ক্যাপ্টেন এম মনসুর আলী তিনি ছিলেন বাংলাদেশের ব্যবসায় ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী। বাংলাদেশের করের ক্ষেত্রে একটি কমিশন রয়েছে যেটিকে বলা হয় বাংলাদেশ কর কমিশন বা বাংলাদেশ ট্যাক্স কমিশন, বিটিসি। এই বিটিসি প্রতিষ্ঠিত হয় 1973 সালে এবং এই কমিশনের মাধ্যমেই পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রত্যক্ষ কর কিংবা পরোক্ষ কর এটি বাস্তবায়ন করার যে প্রসেসটি সেটি কার্যকর করা হয়। বাংলাদেশে ব্যবসায়ীদের যে শীর্ষ সংগঠনটি রয়েছে সেই শীর্ষ সংগঠনের নাম হচ্ছে এফবিসিসিআই এবং এফবিসিসিআই সাধারণত ব্যবসায়ীদের যে বিভিন্ন ধরনের ক্ষতি, লাভ কিংবা বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি ভিত্তিক যে চুক্তি সামগ্রী সবকিছুই তারা নিয়ন্ত্রণ করে থাকে। আমরা প্রথমেই জেনে নেব যে আন্তর্জাতিক বাণিজ্য দু ধরনের, যেটি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমদানি রপ্তানি মানেই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের একটি অবস্থান। এখানেও সেটি লেখা আছে আন্তর্জাতিক বাণিজ্য দুই ধরনের, একটি হচ্ছে আমদানি এবং অপরটি হচ্ছে রপ্তানি। আমাদের এটি জেনে ফেলতে হবে যে বাংলাদেশে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন এই ক্ষেত্রে আমাদের কিছু তথ্য জেনে ফেলা দরকার। এই যে বাংলাদেশে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে, কোন পণ্যের চাহিদা মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি, সেটি হচ্ছে তৈরি পোশাক ক্ষেত্র। এবং আমরা একটি ইনফরমেশন জেনে ফেলবো যেটি এখানে দেওয়া নেই, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি শুরু হয় 1978 সাল থেকে। অর্থাৎ 1978 সাল থেকে এই পণ্য বাংলাদেশ বিভিন্ন দেশে রপ্তানি করে, যার মধ্যে সব থেকে মুখ্য চাহিদা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। বাংলাদেশ যে দেশ থেকে টাকার অঙ্কের সবচেয়ে বেশি আমদানি করে সেই দেশটি হচ্ছে চীন। অর্থাৎ বাংলাদেশ এখান থেকে সব থেকে বেশি প্রোডাক্ট, বিশেষ করে যে তথ্য প্রযুক্তি ভিত্তিক যে পণ্যগুলো রয়েছে সেগুলো অধিকাংশই বাংলাদেশ চীন থেকে আমদানি করে থাকে। এখানে অনেকগুলো পণ্যের কথা বলা নেই, আমরা সেই পণ্যগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন বাংলাদেশে যে কয়লা, সেই কয়লা বাংলাদেশ মেঘালয় থেকে আমদানি করে। মেঘালয় হচ্ছে এমন একটি রাজ্য যেটি ভারতের একটি রাজ্য, পূর্বাঞ্চলীয় একটি রাজ্য ভারতের, এবং ভারতের যে পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য রয়েছে, 7 সিস্টার্স, তার মধ্যে অন্যতম একটি রাজ্য হচ্ছে মেঘালয়। এবং এই মেঘালয় থেকে বাংলাদেশ সিলেটের তামাবিল নামক সীমান্ত দিয়ে কয়লা আমদানি করে থাকে। এর পরবর্তীতে আমরা একটু জেনে ফেলবো যে বাংলাদেশের যে রপ্তানি বাণিজ্যটি রয়েছে, অর্থাৎ যেই আলোচনাটি আমরা করছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক, এই রপ্তানি বাণিজ্যের শতকরা 75% এটি চট্টগ্রাম বন্দরের মাধ্যমে করা হয়। এই যেখানে আমরা লিখে দিয়েছি যে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের শতকরা 75% চট্টগ্রাম বন্দরের মাধ্যমে করা হয়। এবং আমাদের এটিও জেনে ফেলা দরকার, যেই রপ্তানি ক্ষেত্র থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় সেটি হচ্ছে তৈরি পোশাক। এবং এই ক্ষেত্র থেকে তৈরি পোশাকের ক্ষেত্রে আমাদের একটি চুক্তি বা একটি তত্ত্ব জানা দরকার, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আমরা সবাই জানি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ WTO, তারা হচ্ছে জাতিসংঘের একটি সংস্থা বাণিজ্য কেন্দ্রিক। WTOর একটি চুক্তি রয়েছে, যে চুক্তি অনুসারে বাংলাদেশ তাদের কোটাবিহীন বাজারে পোশাক সামগ্রী রপ্তানি শুরু করবে। এবং এই যে কোটাবিহীন বাজার বা শুল্কমুক্ত যে একটি মার্কেট, সেই শুল্কমুক্ত মার্কেটে বাংলাদেশ পোশাক সামগ্রী রপ্তানি শুরু করে 2005 সাল থেকে। অর্থাৎ 2005 সাল থেকে বাংলাদেশ এই শুল্কমুক্ত বাজারে WTOর চুক্তি অনুসারে পোশাক সামগ্রী রপ্তানি করে থাকে। অর্থাৎ তৈরি পোশাক রপ্তানির যে কোটা প্রথা, সেই কোটা প্রথা ছিল 31শে ডিসেম্বর 2004 সাল পর্যন্ত। অর্থাৎ 2005 সাল থেকে এটি শুরু হয় কোটাবিহীন অর্থাৎ শুল্ক মুক্ত। এর পরবর্তীতে আমরা জানবো যে যেই পণ্যর মাধ্যমে, আমরা একটু আগে জেনেছি যে যেই পণ্যের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অনেক বেশি অর্জন করা হয় সেই পণ্যটি হচ্ছে তৈরি পোশাক। এবং যেই দেশ থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা বাংলাদেশ অর্জন করে সেই দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ পণ্য রপ্তানিও করে বেশি, এবং একই সাথে বাংলাদেশ তাদের যে পণ্য ভিত্তিক বৈদেশিক মুদ্রা, সেই বৈদেশিক মুদ্রাও বেশি অর্জন করে থাকে। এরপর আমরা জানবো জিএসপি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জিএসপি বা জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্সেস, এর অর্থ হচ্ছে প্রাধান্যমূলক বাজার সুবিধা।
এই প্রাধান্যমূলক বাজার সুবিধার মানে হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে, অর্থাৎ দুটি দেশ যখন বাণিজ্য করবে সেই ক্ষেত্রে একটি দেশ তাদের বাণিজ্যের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো অন্যটি দেশকে তাদের পণ্যের সাপেক্ষে বা পণ্যের কারণে যদি প্রাধান্য প্রদান করে তাকে বলা হয় প্রাধান্যমূলক বাজার সুবিধা। এই সুবিধার আওতায় যদি একটি দেশ চায় সে আসলে তার কর অনেক কমিয়ে ফেলতে পারে, তার কর মওকুফ করে ফেলতে পারে, এই ধরনের অনেকগুলো সুবিধা সেটি সন্নিবেশিত রয়েছে এই জিএসপি এর আন্ডারে, অর্থাৎ প্রাধান্যমূলক বাজার সুবিধার অন্তর্ভুক্তিতে। আমরা যেটি জেনে নেব সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এই পণ্য আমদানির ক্ষেত্রে কর এবং কোটামুক্ত যে প্রবেশাধিকার সুবিধা সেটি তারা শুরু করে 1976 সাল থেকে। সো জিএসপি সুবিধা বা জেনারেল সিস্টেম অফ প্রেফারেন্স, প্রাধান্যমূলক যে বাজার সুবিধা, এটি মূলত বিশ্বের সব দেশের জন্য নয়, বরং ডাব্লিউটিও এর অন্তর্ভুক্ত অনুন্নত যে দেশগুলো রয়েছে সেই তারা এই সুবিধাটি পেয়ে থাকে। এবং জিএসপি সুবিধা স্থগিতের পেছনে আমরা দেখেছি রানা প্লাজার ঘটনা এবং বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর নিয়ম নীতি না মানার জন্যই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু জিএসপি সুবিধাটি বন্ধ করে দেয়, এবং যার কারণে আমরা পরবর্তী দেখতে পাচ্ছি যে এই স্থগিতর কারণে যত কারণে হোক মূলত স্থগিতের মূলত কারণ ছিল নিয়ম নীতি না মানাটাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটু কনফিউশন কাজ করতে পারে, আমি একটু ক্লিয়ার করে দেই। জিএসপি সুবিধা যুক্তরাষ্ট্র স্থগিত করে জুন 2013-তে, কিন্তু এই জিএসপি সুবিধা যে স্থগিত এটি কার্যকর করা হয় 2013 সালের সেপ্টেম্বর মাস থেকে, অর্থাৎ এটি এখানে উল্লেখ করে নেই, আমি উল্লেখ করে দিলাম। এটা আমরা একটু জেনে নেব যে জিএসপি সুবিধা যুক্তরাষ্ট্র স্থগিত করে 2013 সালের জুন মাসে, কিন্তু জিএসপি সুবিধা যে স্থগিত অবস্থা এটি কার্যকর করা হয় 2013 সালের সেপ্টেম্বর মাস থেকে। এবং এই ফাঁকে আমাদের একটু এটিও জেনে নেওয়া দরকার যে রপ্তানি যে আয়, সেই রপ্তানি আয়ের মধ্যে আমাদের বাংলাদেশে যে চামড়া রপ্তানি বা চামড়া পণ্য রপ্তানি করা হয়, সেই রপ্তানি আয়ের মধ্যে আমাদের বাংলাদেশের পণ্য হিসেবে চামড়ার অবস্থান চতুর্থ, অর্থাৎ চতুর্থ অবস্থান থেকে আমরা চামড়া সাধারণত বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে রপ্তানি করে থাকি। এবং এটিও আমরা জেনে ফেলবো যে শেষের তথ্যটি যে বিভিন্ন দেশে বাংলাদেশের কিছু বাণিজ্যিক মিশন রয়েছে যার সংখ্যা হচ্ছে 44টি, অর্থাৎ বিভিন্ন দেশে বাংলাদেশের 44টি বাণিজ্যিক মিশন রয়েছে। এর পরবর্তীতে আমাদের যে পরবর্তী লেকচারটি সেটি লেকচারের প্রশ্নটি সেটি হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা, বীমা ও মুদ্রা ব্যবস্থা। এক্ষেত্রে আমাদের প্রথমেই যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে যে ব্যাংকের ক্ষেত্রে সব ব্যাংকের অভিভাবক হিসেবে যাকে বলা হয় সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে এই তথ্যগুলো আমরা প্রাথমিকভাবে জেনে ফেলবো। বাংলাদেশ ব্যাংক এরা হচ্ছে সাধারণত বলা হয় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ বাংলাদেশের যে বিভিন্ন নির্দিষ্ট ব্যাংকের অন্যান্য ব্যাংকিং কার্যক্রমগুলো রয়েছে তার সবগুলোকে নিয়ন্ত্রণ করে এই বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1971 সালের 16ই ডিসেম্বর। আমি আশা করি তারিখটি মনে রাখা আমাদের জন্য খুবই সহজ, কারণ যেই তারিখে আমরা বিজয় লাভ করি সেই তারিখেই বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। আমাদের একটু জেনে নেওয়া দরকার বিবিটিএ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি বা বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি, এটা অবস্থিত হচ্ছে ঢাকার মিরপুরে এই বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি অবস্থিত। একটু জেনে ফেলা দরকার যে বাংলাদেশ ব্যাংক যখন কিনা 16ই ডিসেম্বর 1971 সালেই প্রতিষ্ঠিত হয়, এর পূর্বে কি ব্যাংকটি ছিল না? অবশ্যই এই ব্যাংকটি ছিল, কিন্তু এর পূর্বে এর নামটি ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান, অর্থাৎ স্টেট ব্যাংক অফ পাকিস্তান নামে এই কার্যক্রম পরিচালনা হতো। স্বাধীনতার সাথে সাথে অর্থাৎ আমাদের বিজয় অর্জনের সাথে সাথে নাম হয়ে যায় বাংলাদেশ ব্যাংক। এবং এটি জেনে ফেলা দরকার যে বাংলাদেশ ব্যাংকের যে প্রধান কার্যালয়টি রয়েছে সেটি অবস্থিত ঢাকার মতিঝিলে। আমরা এই ফটো দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়, এই কার্যালয়টি অবস্থিত হচ্ছে ঢাকার মতিঝিলে। আমাদের জেনে ফেলা দরকার যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নরের মেয়াদ সেটা হচ্ছে 4 বছর, অর্থাৎ 4 বছর যিনি বাংলাদেশ ব্যাংকের হেড তথা গভর্নর তিনি এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন। প্রথম গভর্নর ছিলেন এ.এন. হামিদুল্লাহ এবং বর্তমান গভর্নর যিনি তার নাম হচ্ছে ফজলে কবির। আমরা একটু জেনে ফেলবো যে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস 10টি। সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের শাখা অফিস খুব কম থাকে, এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস 10টি। আমরা এটিও জেনে ফেলি যে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস কোথায় কোথায় অবস্থিত। এই 10টি অফিস হচ্ছে একটি মতিঝিল, এরপর সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া, রংপুর, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ। এই যে 10টি জায়গা, এই 10টি জায়গায় বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস অবস্থিত। এরপর আমাদের
জানার বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটি মুদ্রানীতি রয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে মুদ্রানীতির যে মেয়াদ, সেই মেয়াদ হচ্ছে 6 মাস। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এই 6 মাস মুদ্রানীতির মেয়াদ পালন করে থাকে। আমরা জানি আইএমএফ নামে একটি সংস্থা রয়েছে, জাতিসংঘের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই বিষয়টিকে আমাদের একটু জানতে হবে যে আইএমএফ এর যে কার্যালয়, যেটি কিনা বাংলাদেশ কার্যালয়ে অবস্থিত, এই আইএমএফ এর বাংলাদেশের কার্যালয়টি বাংলাদেশ যে ব্যাংক ভবনটি আমরা দেখতে পাচ্ছি, এই ব্যাংক ভবনের 5ম তলায় অবস্থিত। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, যেটি এখানে উল্লেখ করা নেই। আমরা একটু জেনে নিই যে বাংলাদেশে আইএমএফ এর কার্যালয় অবস্থিত বাংলাদেশ ব্যাংক ভবনের 5ম তলায়। এর পরবর্তীতে আমাদের জেনে নিতে হবে বাংলাদেশ ব্যাংকের কাজ আসলে কি কি। বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো কাজ রয়েছে এবং তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কাজগুলো এখানে উল্লেখ করা হলো। একটু হচ্ছে নোট প্রচলন করা। তার মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক যদি কোনো কারণে তাদের বিভিন্ন ধরনের নোট পরিবর্তন করা কিংবা নোট প্রবর্তন করা কিংবা নোট পরিমার্জন করা বা পরিসংশোধন করা, এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে নোট প্রচলন করে থাকে। এটি বাংলাদেশ ব্যাংকের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। দ্বিতীয়ত, বাংলাদেশ ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মুদ্রানীতির প্রণয়ন করা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে মুদ্রানীতির প্রণয়ন করে থাকে। বাংলাদেশ ব্যাংকের এই যে মুদ্রানীতির প্রণয়ন, সেটি একই সাথে মুদ্রানীতি নিয়ন্ত্রণ করে থাকে। আমরা কিছুক্ষণ আগেই জানতে পারলাম যে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির যে মেয়াদ, সে মেয়াদ হচ্ছে 6 মাস। অর্থাৎ এই সময় পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির প্রণয়ন এবং নিয়ন্ত্রণ করা হয়। এর পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যতম একটি কাজ হচ্ছে বিনিময় হার নিয়ন্ত্রণ করা। অর্থাৎ বিনিময় হার বলতে যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে যে আদান প্রদানের ক্ষেত্রে একটি মুদ্রার কি অবস্থান থাকবে, সেই অবস্থানটিকে নিয়ন্ত্রণ করা। এর নিয়ন্ত্রণের গুরুত্বটি হচ্ছে অনেক সময় মুদ্রাস্ফীতি নামক সমস্যা দেখা দেয়, সেই ধরনের সমস্যা যেন কোনো কারণে কাজ না করে, এই কারণে বাংলাদেশ ব্যাংকের বিনিময় হারকে নিয়ন্ত্রণ করে রাখতে হয়। এর পরবর্তীতে আমরা যেটি জানবো সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অন্যতম কাজ হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছ থেকে কিংবা আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর কাছ থেকে যেই ধরনের ঋণ গ্রহণ করে থাকি, সেই ঋণগুলোকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের উপর বর্তায় এবং বাংলাদেশ ব্যাংক এই ঋণগুলোকে প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করে থাকে। এর পরবর্তীতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করা। অর্থাৎ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ বলতে যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশ যেসব পণ্য রপ্তানি কিংবা আমদানি করে যেই বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে, সেই সকল রিজার্ভ সাধারণত তারা সংরক্ষণ করতে পারবে। এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক নিকাশ ঘরের যে নিকাশ কার্য সেটি পালন করে থাকে। সামগ্রিকভাবে এই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে মৌলিক কাজসমূহ, সেই মৌলিক কাজের তালিকা। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বাংলাদেশের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংক কেন্দ্রিক আলোচনা। আমরা প্রথমে জেনে নিব যে বাংলাদেশে যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে, এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হয় 1972 সালে। অর্থাৎ বাংলাদেশে অনেক ধরনের বাণিজ্যিক ব্যাংক থাকে। কিছু বাণিজ্যিক ব্যাংক থাকে একক, কিছু থাকে সামগ্রিক, কিছু থাকে দাতাগোষ্ঠী কেন্দ্রিক। এই সকল বাণিজ্যিক ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হয়, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত করা হয় 1972 সালে। এবং এই বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা সর্বমোট 6টি। আমরা এখানে 6টি বাণিজ্যিক ব্যাংক দেখতে পাচ্ছি। একটি হচ্ছে সোনালী ব্যাংক, একটি হচ্ছে অগ্রণী ব্যাংক, একটি হচ্ছে জনতা ব্যাংক, একটি হচ্ছে রূপালী ব্যাংক, একটি হচ্ছে বেসিক ব্যাংক এবং একটি হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। আমরা সংক্ষেপে একটু জেনে নেই। এই যে সোনালী ব্যাংক আমরা দেখতে পাচ্ছি, এটি বাংলাদেশে 1972 সালেই প্রতিষ্ঠা লাভ করে এবং এটি বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক, যেটি আমি নিচে লিখে দিয়েছি, সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক হিসেবে এটি খ্যাত। অগ্রণী ব্যাংক এটিও বাংলাদেশের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। জনতা ব্যাংকের যে মূলধন রয়েছে এবং একই সাথে জনতা ব্যাংকের যে পরিমাণ টাকা বা অর্থ রয়েছে, সেক্ষেত্রে জনতা ব্যাংক বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ বাণিজ্যিক ব্যাংক। অর্থাৎ প্রথম সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক এবং দ্বিতীয় বৃহৎ বাণিজ্যিক ব্যাংক হচ্ছে জনতা ব্যাংক। এবং এটিও আমরা জেনে ফেলবো যে বাংলাদেশে সর্বপ্রথম যে রেডি ক্যাশ চালু করা হয়, সেই রেডি ক্যাশ চালু করে জনতা ব্যাংক। অর্থাৎ জনতা ব্যাংকের অবস্থান থেকে রেডি ক্যাশটি চালু করা হয়। এবং এই ফাঁকে একটু জেনে ফেলা দরকার, যেখানে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, সেই বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস যেখানে নেই, সেখানে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম পরিচালনা করে সোনালী ব্যাংক। এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা বন্ধুরা। এই
তথ্যটির মাধ্যমে বোঝা যাচ্ছে সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের একটি অস্থায়ী অভিভাবকের দায়িত্ব পালন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সোনালী ব্যাংক যেহেতু 1972 সালে প্রতিষ্ঠা এবং সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক, সে কারণেই এই ব্যাংকটিকে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসহীন জায়গাগুলোতে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম পরিচালনা করার দায়িত্বটি প্রদান করা হয়। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রূপালী ব্যাংক, এটিও বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক ব্যাংক। এরপর আমরা দেখতে পাচ্ছি বেসিক ব্যাংক। বেসিক ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যেটি হচ্ছে বাংলাদেশের শিল্প খাত বা শিল্পকেন্দ্রিক যে উদ্যোক্তা, এই শিল্পকেন্দ্রিক উদ্যোক্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বেসিক ব্যাংক, এবং এটা সাধারণত শিল্প ঋণ প্রদান করে থাকে। এবং একই সাথে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, তারও কাজ এই নিকটবর্তী অবস্থানে কাছাকাছি, কারণ শিল্পকেন্দ্রিক কাজকর্ম বা শিল্পকেন্দ্রিক ঋণ প্রদান করা এটিও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে প্রদান করা হয়। আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের 6টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের তালিকা। আমাদের এর পরবর্তী আলোচনাটি হচ্ছে বাংলাদেশের বেসরকারি ব্যাংক। খুবই গুরুত্বপূর্ণ এবং এটি সত্য যে বাংলাদেশের যে বেসরকারি ব্যাংকের যে প্রথা, সেই প্রথাটি অনেক আগে থেকে চালু হয়। এটা জেনে ফেলা দরকার যে উপমহাদেশে যে ব্যাংকিং ব্যবস্থা, এই ব্যাংকিং ব্যবস্থা চালু হয় মুঘল আমল থেকে। বেসরকারি ব্যাংক মানে কি? বেসরকারি ব্যাংক মানে হচ্ছে যখন একটি ব্যাংকের মালিকানা কোনো ব্যক্তি কেন্দ্রিক থাকে কিংবা কোনো গোষ্ঠী কেন্দ্রিক থাকে, এবং যেটি কিনা সরকারের সাথে কানেক্টেড না সরাসরিভাবে, কিন্তু সেটি সরকারের অনুমতি সাপেক্ষে পরিচালিত, এটি হচ্ছে বেসরকারি ব্যাংক। এই সাপেক্ষে আমাদের প্রথমেই জেনে ফেলা দরকার যে প্রথম তথ্য কণিকা উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা সেটি চালু হয় মুঘল আমল থেকে। এবং আমাদের 1959 সালে প্রথম বাঙালি মালিকানা ব্যাংক যেটি খোঁজ পাওয়া যায়, সেটি হচ্ছে পূবালী ব্যাংক লিমিটেড। অর্থাৎ পূবালী ব্যাংক লিমিটেড হচ্ছে প্রথম বাঙালি মালিকানা ব্যাংক। এবং একই সাথে একক মালিকানার বাইরে গিয়ে প্রথম যে বাংলাদেশি মালিকানা, অর্থাৎ আমরা যে বিষয়টি পড়লাম বাঙালি মালিকানা, এটি হচ্ছে স্বাধীনতা পূর্ববর্তী সময়, এবং স্বাধীনতা পরবর্তী সময় অর্থাৎ বাংলাদেশ নাম ধারণ করার পরবর্তীতে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক হলো এবি ব্যাংক বা আরব বাংলাদেশ ব্যাংক, যেটি কিনা 1982 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা তারিখটাও একটু জেনে নিব। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক হলো আরব বাংলাদেশ ব্যাংক, 1982 সালের 12ই এপ্রিল, অর্থাৎ এটি 1982 সালের 12ই এপ্রিল এই ব্যাংকটি তার যাত্রা শুরু করে। এর পরবর্তীতে আমরা জেনে নেব সেটি হচ্ছে যে উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংক জাতীয়করণ করা হয় প্রাথমিকভাবে, এটি করা হয় 1972 সালে, এবং এটি বেসরকারীকরণ করা হয় 1981 সালে। এখানে একটু তথ্য ভুল রয়েছে, আমি একটু তথ্যটি সংশোধন করে দিই। এটি হবে এরকম যে উত্তরা ব্যাংক জাতীয়করণ করা হয় 1972 সালে এবং বেসরকারীকরণ করা হয় 1983 সালে। আমি এটি বলে দিলাম, এটি এখানে 1981 সাল দেওয়া আছে, এটি 1981 সাল হবে না, এটি হবে 1983 সাল, এবং মাস হচ্ছে সেপ্টেম্বর। অর্থাৎ বেসরকারীকরণ করা হয় উত্তরা ব্যাংক 1983 সালের সেপ্টেম্বর মাসে। আশা করি আপনারা এই ভুলটিকে সংশোধন করে নিতে পারবেন। এর পরবর্তীতে আমাদের জেনে ফেলা দরকার যে প্রথম টেলিফোন ব্যাংকিং চালু করে কোন ব্যাংক। প্রাইভেট ব্যাংকের মধ্যে প্রথম টেলিফোন ব্যাংকিং চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, তারা প্রথম টেলিফোন ব্যাংকিং চালু করে। এবং প্রথম মোবাইল ব্যাংকিং যে চালু করে তারা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। আমরা সবাই জানি যে বিকাশ, যেটি কিনা ব্র্যাক ব্যাংক কর্তৃক পরিচালিত, বা ডাচ বাংলা ব্যাংক কর্তৃক পরিচালিত রকেট, এগুলো কিন্তু মোবাইল ব্যাংকিং এর এক একটা ধরন। এবং এই মোবাইল ব্যাংকিং এর যে ধরনটি সেটি প্রাথমিকভাবে চালু করে ডাচ বাংলা ব্যাংক। এবং এটি আমাদের জেনে ফেলতে হবে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি পরিচালিত ব্যাংক রয়েছে, যে ব্যাংকের নাম হচ্ছে ট্রাস্ট ব্যাংক। এবং এই ট্রাস্ট যে প্রতিষ্ঠানটি সেটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক, এই ট্রাস্ট প্রতিষ্ঠানের আন্ডারে বিভিন্ন অবকাঠামোগত সংস্থা রয়েছে, এর মধ্যে ব্যাংকও রয়েছে। অর্থাৎ আমরা এটি ক্লিয়ার হয়ে নিলাম যে বাংলাদেশের সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ব্যাংক হলো ট্রাস্ট ব্যাংক। শিল্প ব্যাংক, যেটি সরাসরি কিনা শিল্প কেন্দ্রিক কাজ সমূহের ঋণ প্রদান করে থাকে, এই শিল্প ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1972 সালে। একই সাথে আমাদের জেনে ফেলতে হবে কৃষি ব্যাংক, এটি প্রতিষ্ঠিত হয় 1973 সালে, যেটি কিনা সাধারণত কৃষক বা কৃষি ব্যবস্থার ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ পরিচালনা করে কিংবা কৃষি ব্যবস্থাপনার ক্ষেত্রে সরাসরিভাবে জড়িত। এরপর আমরা জেনে ফেলবো গ্রামীণ ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাংক কর্মসংস্থান ব্যাংক, এটি প্রতিষ্ঠিত হয় 1998 সালে। এবং কর্মসংস্থান ব্যাংক এটিও সাধারণত একই প্রক্রিয়াতে ঋণ প্রদান করে থাকে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে গ্রামীণ ব্যাংক, যেটা কিনা প্রতিষ্ঠিত হয় 1983 সালে। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ এই গ্রামীণ ব্যাংকের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি 2006 সালে এই গ্রামীণ ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম ক্ষুদ্র ঋণ কার্যক্রমের কারণে নোবেল পুরস্কার লাভ করেন।
সেহেতু আমাদের যেহেতু অন্য একটি তথ্য এই তথ্যের সাথে কানেক্টেড, সেহেতু আমরা এটিও জেনে ফেলবো। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983 সালে। এই ফাঁকে এটি একটু বলে নেওয়া দরকার যে বাংলাদেশের প্রথম সুদবিহীন ব্যাংক বলা হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে, যেটি এখানে উল্লেখ করে নেই, আমি বলে দিলাম। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হচ্ছে বাংলাদেশের প্রথম সুদবিহীন ব্যাংক, এবং এই সুদবিহীন ব্যাংক কার্যক্রম শুরু করে 1983 সালের 30শে মার্চ। অর্থাৎ 30শে মার্চ 1983 সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদের কার্যক্রম শুরু করে। বাংলাদেশের বেসরকারি ব্যাংকের এই হচ্ছে মোটা দাগে আলোচনা। এর পরবর্তী আলোচনায় আমরা যেটা জেনে নেব সেটি হচ্ছে বাংলাদেশের বীমা সংস্থা সমূহ, অর্থাৎ বীমা সাপোর্টের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানগুলো কেমন। আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে বর্তমান দেশে আমাদের বীমা প্রতিষ্ঠান কতটি রয়েছে। বর্তমানে আমাদের দেশে বীমা প্রতিষ্ঠান রয়েছে 79টি, এবং এই 79টির মধ্যে 77টি বীমা প্রতিষ্ঠান হচ্ছে বেসরকারি, এবং সরকারি বা রাষ্ট্রায়ত্ত যে বীমা প্রতিষ্ঠান তার সংখ্যা হচ্ছে মাত্র 2টি। অর্থাৎ এই সম্মিলিতভাবে এই যে বীমা কর্পোরেশন, এক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান 2টি এবং 79টি হচ্ছে 77টি হচ্ছে বেসরকারি। আমরা 2টি সরকারি বীমা প্রতিষ্ঠানের ছবি দেখতে পাচ্ছি। একটি হচ্ছে সাধারণ বীমা কর্পোরেশন এবং আরেকটি হচ্ছে জীবন বীমা কর্পোরেশন। এই দুটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান। অর্থাৎ একটি হচ্ছে, আমি আবারও বললাম, সাধারণ বীমা কর্পোরেশন এবং আরেকটি হচ্ছে জীবন বীমা কর্পোরেশন। এই দুটি সরকারিভাবে রেজুলেটেড করা। এবং বাংলাদেশে যে বিদেশি বীমা কোম্পানিগুলো রয়েছে সেই বিদেশি বীমা কোম্পানি হচ্ছে 2টি। একটি হচ্ছে মেট লাইফ এবং আরেকটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড। অর্থাৎ বেসরকারি বীমা প্রতিষ্ঠানের মধ্যে কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো বাংলাদেশে উৎপন্ন বা বাংলাদেশে এই প্রতিষ্ঠানগুলোর উৎপত্তি, যারা বাংলাদেশে কাজ করে, এবং কিছু বিদেশি কোম্পানি রয়েছে যারা বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে। সো দুটি কিন্তু আলাদা শিক্ষার্থীরা। একটি হচ্ছে আমাদের বাংলাদেশের উৎপত্তি হওয়া বেসরকারি বীমা প্রতিষ্ঠান এবং আরেকটি হচ্ছে বিদেশি বীমা কোম্পানির বাংলাদেশি শাখা। এর মধ্যে মেটলাইফ এবং লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড তারা বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। বীমা খাত বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এটি আগে ছিল। এখানে একটি তথ্য সংশোধন করে দিতে হবে। বীমা খাত পূর্বে ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, বর্তমানে বীমা খাত বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নয়, বর্তমানে বীমা খাত হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে। অর্থাৎ বীমা খাতের সকল কার্যক্রম এখন বর্তমানে পরিচালনা করে অর্থ মন্ত্রণালয়, এবং যেটি কিনা পূর্বে বাণিজ্য মন্ত্রণালয় পরিচালনা করত। সুতরাং আমরা এই তথ্যটিকে একটু সংশোধন করে নিলাম যে বীমা খাতের বর্তমান অধীন কোন মন্ত্রণালয়ের অধীনে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। আমাদের পরবর্তী যে আলোচনা সেটি হচ্ছে বাংলাদেশের মুদ্রা ব্যবস্থা। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, এবং সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা লক্ষ্য করবেন যে এই অবস্থান থেকে কিন্তু অনেক প্রশ্ন সাধারণত চলে আসে। একদম লেকচারের শেষের দিকে আপনারা এটি বুঝতে পারবেন। তো একটু আমরা জেনে নিই বাংলাদেশের মুদ্রা ব্যবস্থার একটু আলোচনা করে নিই আমরা। উপমহাদেশে প্রথম মুদ্রা আইন পাশ করা হয় 1835 সালে, এবং এই 1835 সালের পরবর্তীতে মুদ্রা প্রচলন করা কিংবা মুদ্রা অনেক বেশি চালু করার যে উদ্যোগটি, সেই উদ্যোগটি গ্রহণ করেন লর্ড ক্যানিং। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন লর্ড ক্যানিং। এটি যেমন সত্য যে কাগজের মুদ্রা চালু করেন, একই সাথে এটিও সত্য মুদ্রার যে প্রচলন অর্থাৎ মুদ্রা ভিত্তিক অর্থ ব্যবস্থা এটি যে একটি দেশে পরিচালিত হবে সেটিও লর্ড ক্যানিং প্রবর্তন করে থাকেন। আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে মুদ্রা নীতি বেশ কয়েকবার নেওয়া হয়। আমরা কিছুক্ষণ আগে আমাদের এই লেকচারে জেনেছি যে বাংলাদেশের ব্যাংকের অবস্থান থেকে মুদ্রানীতি গ্রহণ করা হয়, এবং একটি মুদ্রানীতির যে পরিমাণটি রয়েছে সেটি হচ্ছে যে 6 মাস, অর্থাৎ এই সময়টি হচ্ছে 6 মাস। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের টাকা ছাপানোর প্রেস হচ্ছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, যেটি কিনা গাজীপুরে 1989 সালে প্রতিষ্ঠিত হয়। সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের যে বিষয়টি, আমরা উপমহাদেশীয় যে মুদ্রা আইনের কথা জানলাম, একটু আমরা জেনে নেই যে মুদ্রা আইন যদি 1835 সালে কোনো কারণে পাশ হয় এবং কাগজের মুদ্রা যদি লর্ড ক্যানিং চালু করে থাকেন, তাহলে কাগজের মুদ্রা চালু হয় কবে, এই সালটিও আমরা আমাদের তথ্যে জেনে ফেলি। 1857 সালে কাগজের মুদ্রার যে প্রচলনটি সেটি চালু করা হয়। তো আমরা আবার এই আলোচনায় চলে আসি সিকিউরিটি প্রিন্টিং প্রেস। সিকিউরিটি প্রিন্টিং প্রেস এটি 1989 সালের প্রতিষ্ঠা, যেটি আমরা একটু আগে বললাম, এবং গাজীপুর এটির অবস্থান। এবং আমরা এটিও জেনে ফেলি যে সিকিউরিটি প্রিন্টিং প্রেস লিমিটেড থেকে ছাপানো প্রথম যে নোট, সেই প্রথম নোট হচ্ছে 10 টাকার নোট। অর্থাৎ সিকিউরিটি প্রিন্টিং প্রেস প্রথম 10 টাকার নোট সাধারণত
10 টাকার নোট ছাপিয়ে থাকে। বাংলাদেশে দুই ধরনের নোট প্রচলিত, একটি হচ্ছে ব্যাংক নোট এবং আরেকটি হচ্ছে সরকারি নোট। এখন এই দুই নোটের মধ্যে একটু পার্থক্য, এটি আমরা জেনে ফেলি। ব্যাংক নোট হচ্ছে যেই নোটে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর তার সরাসরি স্বাক্ষরটি থাকে, একে বলা হয় আমরা ব্যাংক নোট। এবং সরকারি নোট যেটি, এই সরকারি নোটে বাংলাদেশ ব্যাংকের নয় বরঞ্চ বাংলাদেশ সরকারের অর্থ সচিবের স্বাক্ষর থাকে। অর্থাৎ ব্যাংক নোটে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর তার স্বাক্ষর থাকে এবং সরকারি নোটে বাংলাদেশ যে সরকার তার অর্থ সচিবের স্বাক্ষরটি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে অর্থ সচিব 5 টাকার নোটে আমরা তার সিগনেচার দেখতে পাচ্ছি, আবার 20 টাকার নোটে বাংলাদেশ সরকারের যিনি বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর তার স্বাক্ষর দেখতে পাচ্ছি। আশা করি শিক্ষার্থীদের কাছে এই দুটি নোটের পার্থক্য পরিষ্কার হয়েছে। বাংলাদেশে সর্বপ্রথম নোট চালু হয় 1972 সালের 4 মার্চ, এবং এটিও আমরা জেনে ফেলি যে সর্বপ্রথম নোট চালু হয়, কত টাকার নোট চালু হয়। সর্বপ্রথম দুটি নোট চালু হয়, একটি হচ্ছে 1 টাকার নোট এবং আরেকটি হচ্ছে 100 টাকার নোট। এই দুটি নোট সর্বপ্রথম চালু হয় 1972 সালের 4 মার্চ। অনেক সময় আমাদের এই ধরনের প্রশ্ন আসে যে একটি নির্দিষ্ট অঙ্কের টাকার কথা বলা হয়, ওই টাকায় কোন ছবিটি বা কোন প্রতীকটি সন্নিবেশিত করা হয়েছে। আমরা এখানে 3টি গুরুত্বপূর্ণ টাকার বা নোটের ছবি রেখেছি, যেখান থেকে আমরা বুঝতে পারবো এই ধরনের প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিতে হয়। যেমন প্রশ্ন যদি আসে যে 5 টাকার নোটে কিসের ছবি রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ছবিটি, নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি আমরা দেখতে পাচ্ছি। এই 5 টাকার নোটে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি রয়েছে এবং নওগাঁর কুসুম্বা মসজিদ এটি প্রাকৃতিক ঐতিহ্য আমাদের, সেই ঐতিহ্যের সন্নিবেশিত অবস্থান থেকে এই 5 টাকার নোটটাকে সম্পন্ন করা হয়েছে। সুতরাং আমরা এটি জেনে নিলাম যে 5 টাকার নোটে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি রয়েছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে 20 টাকার নোটে রয়েছে 60 গম্বুজের ছবি। আপনারা এই যে ছবিটি দেখতে পাচ্ছেন 20 টাকার নোটে, এটি 60 গম্বুজের ছবি এবং এটিও আসলে বাংলাদেশের অন্যতম একটি প্রাকৃতিক ঐতিহ্য। এবং 1000 টাকার নোটে রয়েছে জাতীয় সংসদের ছবি। আপনারা ছবিটি আশা করি দেখতে পাচ্ছেন সবাই যে 1000 টাকার নোটে জাতীয় সংসদের ছবিটি সন্নিবেশিত করা হয়েছে। অর্থাৎ এই সংক্রান্ত প্রশ্ন বেশ কয়েকবারই চলে আসে, আমরা দেখেছি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে যে অমুক টাকায় কোন ছবিটি রয়েছে। তো অনেকগুলো প্রশ্ন এর আগে চলে এসেছে, আমি যে টাকার নোটগুলো আপনাদের এখানে উল্লেখ করে দিলাম সেই প্রশ্নগুলো খুব কম এসেছে, সুতরাং এগুলো খুব ভালো করে আমরা জেনে নিব যাতে এখান থেকে প্রশ্ন আসলে আমাদের পক্ষে উত্তর করা সম্ভব হয়। আমাদের এই মুদ্রা ব্যবস্থা কেন্দ্রিক যে আলোচনা, সেই মুদ্রা ব্যবস্থা কেন্দ্রিক আলোচনার পরবর্তীতে আমরা যে আলোচনাটি করব সেটি হচ্ছে বেসরকারি সংস্থা কিংবা এনজিও। এনজিও এই বিষয়টি আমাদের প্রথমে জেনে ফেলা দরকার যে এনজিও হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আমাদের অনেকের মধ্যে একটি কনফিউশন কাজ করে, কনফিউশনটা এরকম যে এনজিও কোন মন্ত্রণালয়ের অধীনে। আপনাদের প্রথমে একটু জেনে ফেলা দরকার এনজিও কোনো মন্ত্রণালয়ের অধীনে না, বরঞ্চ মন্ত্রণালয়ের বাইরে আরেকটা টার্ম রয়েছে যাকে আমরা বলি ব্যুরো। এই ব্যুরো হচ্ছে এনজিও বিষয়ক ব্যুরো, এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে রয়েছে। এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো অনেকগুলো রয়েছে বাংলাদেশে এবং এই এনজিও বিষয়ক যে ব্যুরো এটি প্রতিষ্ঠিত হয় 1990 সাল থেকে। আমরা একটু খেয়াল করব যে এই আমাদের উল্লেখিত বা খুবই উল্লেখযোগ্য বেসরকারি সংগঠনগুলো কি কি। আমরা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বা PKSF এটি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা লিখেও দিয়েছি যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় 1990 সালে। সাধারণত পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের কাজটি হচ্ছে বাংলাদেশের পল্লী উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে বিভিন্ন সাহায্য বা এইড কেন্দ্রিক ঋণ প্রদান করা। আমরা আপনারা অনেকেই দেখে থাকবেন যে বিভিন্ন ধরনের কৃষকের কৃষিকাজের যে পণ্য কেন্দ্রিক ঋণ কিংবা হচ্ছে বাংলাদেশের যে বিভিন্ন ধরনের গৃহ পরিচালনামূলক ঋণ, এই ঋণগুলো পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন প্রদান করে থাকে। কেয়ার নামক একটি এনজিও আমরা দেখতে পাচ্ছি এবং এই কেয়ার এনজিওটি বা কেয়ার যে বেসরকারি সংস্থাটি এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান থেকে পরিচালিত। অর্থাৎ এই কেয়ার সংগঠনটি মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং আমরা একটু জেনে নেই এই কেয়ার সংগঠনটি প্রতিষ্ঠিত হয় 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এটি বিশ্বের প্রায় 65টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে, তার মধ্যে তারা বাংলাদেশেও তাদের কার্যক্রম পরিচালনা করে এবং সেখানে তারা কেয়ার বাংলাদেশ নাম ধারণ করে সেই এনজিওর বা বেসরকারি সংস্থার বিভিন্ন কার্যক্রম তারা পরিচালনা করে থাকে।
সব থেকে গুরুত্বপূর্ণ যে সংগঠনটি ব্র্যাক, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, এবং এই ব্র্যাক হচ্ছে বর্তমান বিশ্বের সর্ববৃহৎ এনজিও, অর্থাৎ সব থেকে বড় এনজিও হচ্ছে ব্র্যাক। এবং ব্র্যাক যিনি প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন স্যার ডক্টর ফজলে হাসান আবেদ, তিনি ব্র্যাকের প্রতিষ্ঠাতা। এবং ব্র্যাক প্রতিষ্ঠিত হয় 1972 সালে। এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে বেশি জায়গা বা বেশি উপজেলায় ছড়িয়ে পড়া একটি সংগঠন, এবং এটি বর্তমান বিশ্বেরও সর্ববৃহৎ এনজিও। সর্ববৃহৎ বিশ্বের বলার কারণ হচ্ছে ব্র্যাক সম্প্রতি আফগানিস্তানে তাদের ব্যাংক চালু করেছে, যার নাম হচ্ছে ব্র্যাক আফগানিস্তান ব্যাংক। সুতরাং বোঝা যাচ্ছে ব্র্যাকের যে কার্যক্রম, এর গণ্ডি সেটি অনেক সুদূর প্রসারী। বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণ দানকারী সংস্থা হচ্ছে আশা। এই আশা যে সংগঠনটি, এটি বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণ দানকারী সংস্থা, কেননা এদের যে মৌলিক আলোচনা বা মৌলিক যে অবস্থান, সে মৌলিক অবস্থানের অন্যতম মৌলিকত্ব হচ্ছে তারা ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে। এবং তারা হচ্ছে পল্লী কেন্দ্রিক থেকে শুরু করে তারা বাংলাদেশের যে নগরাঞ্চল এবং তাদের যে গ্রামাঞ্চল উভয় ক্ষেত্রেই তারা ঋণ প্রদান করে থাকে। এবং এই ক্ষুদ্র ঋণ দানকারী সংস্থার ক্ষেত্রে বাংলাদেশে সব থেকে বৃহত্তম সংস্থার নাম হচ্ছে আশা। ও আচ্ছা, আমাদের একটি পোর্শন বাকি রয়েছে, সেটা হচ্ছে শিল্প কারখানা। আমরা এটিও জেনে নিব, আপনারা এটি জেনে নিয়ে তারপর আমরা আমাদের লেকচারটি শেষ করব। শিল্প কারখানার ক্ষেত্রে আমাদের যেটি খুব গুরুত্বপূর্ণভাবে জানা দরকার সেটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সার কারখানা হচ্ছে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, যেটি কিনা জামালপুরে অবস্থিত। এবং একই সাথে এটিও আমাদের জেনে ফেলা দরকার যে এই বৃহত্তম সার কারখানার বাইরে দেশের প্রথম যে সার কারখানাটি তৈরি হয় সেটি হচ্ছে সিলেটের ফেঞ্চুগঞ্জে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি। আপনারা দেখতে পাচ্ছেন যমুনা ফার্টিলাইজার কোম্পানি, যেটি বাংলাদেশের বৃহত্তম সার কারখানা, সেই ছবিটি দেখা যাচ্ছে, যেটি কিনা জামালপুরের তারাকান্দি উপজেলায় অবস্থিত। এটি আমরা একটু জেনে নিলাম। খুলনা শিপইয়ার্ড, অর্থাৎ খুলনা যে জাহাজ কারখানাটি রয়েছে সেটি বাংলাদেশ নৌবাহিনীর অধীনে পরিচালিত হয়। এবং একই সাথে আমরা এটিও জেনে ফেলবো যে বাংলাদেশে এই প্রথম জাহাজ রপ্তানি করে, বা বাংলাদেশ নিজে প্রথম জাহাজ রপ্তানি করে ডেনমার্কে। এবং এই যে রপ্তানিকৃত প্রথম জাহাজ, তার নাম হচ্ছে স্টেলা মরিস। আপনারা চিত্রে স্টেলা মরিস নামক জাহাজটি দেখতে পাচ্ছেন, এবং এই জাহাজটি সর্বপ্রথম বাংলাদেশ থেকে ডেনমার্কে রপ্তানি করা হয়। সর্বশেষ তথ্য অনুসারে বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে মিয়ানমারে। এবং আমাদের এই লেকচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনাদের জেনে ফেলতে হবে যে বাংলাদেশে প্রথম ওষুধ পার্ক স্থাপিত হয় মুন্সিগঞ্জের গজারিয়ায়। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এই যে নির্মাণাধীন প্রকল্পটি সেটি এখনো শেষ হয়নি, শেষ হওয়ার পর্যায়ে। এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি বাংলাদেশের প্রথম ওষুধ পার্ক, যেটি কিনা মুন্সিগঞ্জের গজারিয়ায় স্থাপিত হতে যাচ্ছে। এই হচ্ছে মূলত আজকে আমাদের লেকচারের অবস্থান। এখন আমরা জেনে নেব পূর্ববর্তী বছরে আমাদের আজকের লেকচার ওরিয়েন্টেড যে সকল প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর অবস্থানগুলো। আমরা দেখতে পাচ্ছি প্রথম একটা প্রশ্ন রয়েছে 2017 সালের অর্থনৈতিক সূচকে বাংলাদেশের অবস্থান কত। এটি সাধারণত একটি সাম্প্রতিক প্রশ্ন, আমাদের সাম্প্রতিক তথ্য আকারে জেনে নিতে হবে, যেটি ঢাকা ইউনিভার্সিটি এসেছে। এবং উত্তরটি হচ্ছে 128তম, অর্থাৎ অর্থনৈতিক সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 128তম। এরপরে প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন 2017-18 অর্থ বছরের বাংলাদেশের বাজেটের আকার কত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছুক্ষণ আগে আমরা 2020-21 অর্থ বছরের বাজেটের আকার জেনে ফেলেছি। সুতরাং বুঝতে পারছেন যে কেন রিসেন্ট অর্থ বছরের বাজেটের আকার খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি ঢাকা ইউনিভার্সিটি 2017 সালে এসেছে। উত্তরটি আমরা দিয়ে দিই। 2017-18 অর্থ বছরের বাজেটের আকার ছিল 4 লক্ষ কোটি টাকা। এটি হচ্ছে বাজেটের আকার। বাংলাদেশে ভ্যাট চালু হয় কবে? অর্থাৎ এটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি 2015 সালে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2014 সালে, জগন্নাথ ইউনিভার্সিটি 2007 সালে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2010 সালে এসেছে। ভ্যাট বা মূল্য সংযোজন কর এটি চালু করা হয় 1 জুলাই 1991 সালে, যেটি আমরা কিছুক্ষণ আগে আমাদের লেকচারে জেনেছি যে বাংলাদেশে ভ্যাট চালু হয়। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে? এটিও আমরা জেনেছি। বাংলাদেশ ব্যাংকের যিনি প্রথম গভর্নর তিনি হচ্ছেন এ.এন. হামিদুল্লাহ। এবং এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, যেটি ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে। এরপর আমরা জানবো বাংলাদেশের প্রথম বাজেট কে ঘোষণা করেন। বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন যিনি, তার নাম হচ্ছেন তাজউদ্দিন আহমেদ। আমরা প্রথমেই জেনেছি যে যিনি কিনা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং প্রথম অর্থমন্ত্রী ছিলেন। এবং এই প্রশ্নটিও ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি এবং বি ইউনিটে এসেছে। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত? এই প্রশ্নের উত্তরটি আসলে 2008 সাল
এসেছে ঢাকা ইউনিভার্সিটি এবং এর পরবর্তীতে 5, 13 এবং জগন্নাথ 2007-এও এসেছে। এই প্রশ্নের উত্তরটিতে আমাদের সবসময় কানেক্টেড থাকতে হবে, কারণ এটি একটি পরিবর্তিত তথ্য। এবং এটি জেনে রাখেন আপনারা যে বাংলাদেশের যে 2018 সালের অর্থনৈতিক সমীক্ষাটি রয়েছে, এই অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় $1752। এটি হচ্ছে একদম রানিং, অর্থাৎ অর্থনৈতিক সমীক্ষা। এরপর 2020-এর অর্থনৈতিক সমীক্ষা এখনো প্রকাশ হয়নি, সেটি প্রকাশ হবে, সেক্ষেত্রে আপনারা মাথাপিছু আয়টি জেনে নেবেন। এর পরবর্তীতে আমাদের যেটি জানতে হবে সেটা হচ্ছে পিআরএসপি কি। পিআরএসপি হচ্ছে, এটি ঢাকা ইউনিভার্সিটি এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এসেছে। পিআরএসপি একটি প্রকল্পের নাম এবং এই প্রকল্পটি হচ্ছে দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র, অর্থাৎ পিআরএসপি। এটি হচ্ছে পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি প্ল্যানিং, অর্থাৎ দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র। এরপরে আমরা জেনে নিব বাংলাদেশের জিডিপি, অর্থাৎ যে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, আমি বারবার করে বলেছি এই জিডিপিতে কৃষির অবদান কত। এটি পরিবর্তনশীল উত্তর, এটি আমাদেরকে রিসেন্টলি জেনে ফেলতে হবে। বাট যেহেতু ঢাকা ইউনিভার্সিটি 2005, 12 এবং জাহাঙ্গীরনগর 2010 সালে এসেছে, ওই সময়কার সাপেক্ষে উত্তরটি হচ্ছে ওই সময়কার সাপেক্ষে উত্তরটি 24% কম। কিন্তু বর্তমান আমি যদি বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুসরণ করি, সেক্ষেত্রে বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান 14.10। এটি হচ্ছে বাংলাদেশের কৃষিখাতে যে জিডিপিতে কৃষির অবদান। এর পরবর্তীতে আমাদের জেনে ফেলতে হবে বাংলাদেশের যে এসডিজি, এই এসডিজিতে বাংলাদেশের লক্ষ্যমাত্রা কত। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বাংলাদেশের এসডিজিতে লক্ষ্যমাত্রাটি হচ্ছে 17টি। আমরা অনেক শিক্ষার্থীরা এসডিজি এবং এমডিজি এটিকে একটু গুলিয়ে ফেলি। বলে রাখা ভালো, এমডিজি মানে হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং এসডিজি মানে হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটি জগন্নাথ এসেছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক, এটি আমরা খুব ভালোভাবেই জেনেছি, এটি হচ্ছে আরব বাংলাদেশ ব্যাংক, এবি ব্যাংক, যেটি কিনা 1982 সালে প্রতিষ্ঠিত হয়। এটি জগন্নাথও এসেছে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও এসেছে। সুতরাং শিক্ষার্থীরা, এই হচ্ছে মূলত বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, বাজেট, বীমা, এনজিও এই সংক্রান্ত আমাদের আজকের লেকচার। আশা করি আপনারা আজকের লেকচারটি ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছেন এবং এই অর্থনৈতিক যে সমীক্ষাগুলো রয়েছে, এই সমীক্ষাগুলোকে সংখ্যা ভিত্তিকভাবে কনফিউজ না হয়ে ধীরে ধীরে বুঝে বুঝে যদি আমরা পড়ি, তাহলে এই সংখ্যা ভিত্তিক তথ্যগুলো আমাদের পক্ষে মনে রাখা সম্ভব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের লেকচারটিকে উপভোগ করার জন্য। ইনশাল্লাহ আপনাদের সামনে পরবর্তী অন্য কোনো লেকচারের মাধ্যমে আবার আলোচনা করা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।